আসসালামু আলাইকুম সবাইকে। ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ইইউবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা একটি উদ্যোগ নিয়েছি ইইউবি টেক্সটাইল পডকাস্ট সিরিজ। আমরা এই ভিডিও সিরিজে বিভিন্ন ইন্ডাস্ট্রি প্রফেশনালস প্লাস যারা বিদেশে হায়ার স্টাডিতে অবস্থানরত আছেন তাদের সাথে আলাপ করব। ইন্ডাস্ট্রি প্রফেশনালদের কাছ থেকে তাদের ইন্ডাস্ট্রির বিভিন্ন অভিজ্ঞতা, তাদের বিভিন্ন চ্যালেঞ্জেস এবং ইন্ডাস্ট্রির বিভিন্ন ইনসাইট সম্পর্কে জানার চেষ্টা করব এবং বিদেশে যারা হায়ার স্টাডিতে আছেন তাদের প্রস্তুতি কেমন ছিল, তাদের অভিজ্ঞতা এবং যারা ছাত্রছাত্রী আছেন যারা বিদেশে হায়ার স্টাডিতে যেতে চান তাদের প্রস্তুতির জন্য কি কি গাইডেন্স দরকার এ ব্যাপারে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। তো আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রথম এপিসোড এবং আমরা আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি আমাদের ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ইউবি টেক্সটাইল ডিপার্টমেন্টের একজন সাবেক শিক্ষককে। আমরা তার কাছ থেকে শুনবো তার জার্মানিতে হায়ার স্টাডির অভিজ্ঞতা নিয়ে। শুরুতে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথি জনাব ইমরান হাওলাদারকে আজকের এই অনুষ্ঠানে। ইমরান ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ নাদিম ভাই, আপনাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। জনাব ইমরান হাওলাদার ইউরোপিয়ান ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন সাবেক শিক্ষক। আমরা আগে এটা জেনেছি কিছুক্ষণ আগেই। উনি বর্তমানে জার্মানির হক্সল নেইদারিন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে মাস্টার্স পড়ুয়া একজন শিক্ষার্থী। আমরা তার কাছ থেকে মূলত আজকে বিস্তারিত জানার চেষ্টা করব যে জার্মানিতে হায়ার স্টাডির জন্য আসলে প্রস্তুতি কেমন হওয়া দরকার এবং জার্মানিতে হায়ার স্টাডির বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে। তো শুরুতেই আমরা ইমরান স্যারের কাছ থেকে জানতে চাই, স্যার আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি আমাদের একটু জানান, দর্শকদের এটা জানানোর মাধ্যমে আমরা অনুষ্ঠানটা শুরু করি। ঠিক আছে, আমি মোহাম্মদ ইমরান হাওলাদার, আগেই বললাম, আমার নাম বলা হয়েছে কয়েকবার। আমি খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অফ টেকনোলজি কুয়েট থেকে আমি আমার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছি 2018 সালে। এর পরবর্তীতে আমি তাইপে বাংলা ফেব্রিক্স লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হিসাবে, ফ্যাক্টরি মার্চেন্ডাইজার হিসাবে 1 বছর কর্মরত ছিলাম। পরবর্তীতে আমি 2019 সালে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জয়েন করি এবং গত বছর 2024 সালে আমি হক্সলে নিদারাইনে মাস্টার্স করার জন্য জার্মানিতে আসি। হক্সলে নিদারাইনে আমার ডিগ্রির প্রোগ্রাম হচ্ছে ম্যানেজমেন্ট অফ টেক্সটাইল ট্রেড অ্যান্ড টেকনোলজি। এখানে এই প্রোগ্রামটি হচ্ছে দুইটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমাদের ট্রেড অ্যান্ড রিটেল, আর আরেকটা হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইল। আমি এখানে টেকনিক্যাল টেক্সটাইলে অধ্যয়নরত আছি আর কি। আপনার মেজর হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইল। তার মানে ইমরান স্যার আমাদের সাথে ডিপার্টমেন্টে ছিলেন 5 বছর, তাই তো? হ্যাঁ, 5 অলমোস্ট বছরের 5 বছর, অ্যারাউন্ড 5 বছর আর কি। তো স্যার কেমন ছিল ইউরোপিয়ানে আপনার শিক্ষকতার অভিজ্ঞতা কেমন, এটা একটু শুনি। ইউরোপিয়ান যেহেতু আমার প্রথম দিক থেকে আমার একটা প্যাশন ছিল যে আমি শিক্ষকতা পেশায় আসবো আর কি। আর শিক্ষকতা পেশায় আসার জন্য প্রথমে কিছু বাস্তবিক অভিজ্ঞতা হওয়া দরকার। এজন্যই মূলত আমি ফ্যাক্টরিতে জয়েন করেছিলাম। তার পরবর্তীতে আমি ইউরোপিয়ান এসে জয়েন করি। ইউরোপিয়ানের অভিজ্ঞতা মোটামুটি সবকিছু মিলে, ওভারঅল সবকিছু মিলে আমার অভিজ্ঞতা ভালো ছিল। কারণ নতুন একটা এনভায়রনমেন্ট, কিভাবে নিজে যেটা শিখেছি কিভাবে সেটা অন্যকে শিখাতে হয়, এখানে সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেটা যে আমি যেটা বলতেছি, আমি যেটা বুঝতেছি সেটা আমার স্টুডেন্ট ওইভাবে নিতে পারতেছি কিনা, বা শেখানোর মধ্যে আসলে একটা আনন্দ আছে যেটা আমি পাই আর কি। এজন্য আমার শিক্ষকতার যে 5 বছর মোটামুটি আমার ভালো কেটেছে। এখানে স্টুডেন্ট হচ্ছে মিশ্র ধরনের স্টুডেন্ট ছিল। কখনো কখনো কিছু খুবই ভালো মানের স্টুডেন্ট আমি পেয়েছি। তাদের সাথে ক্লাস করে বা তাদের ক্লাস নিয়ে আমার খুবই ভালো লেগেছে। প্লাস হচ্ছে ইউরোপিয়ানে মোটামুটি 5টি বছর, যা তো আর কম না। আমার কলিগ, ডিপার্টমেন্টের হেড প্লাস সবাই মিলে মোটামুটি আমরা খুব ভালো একটা পরিবেশে আমি ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে 5 বছর ছিলাম আর কি। ওভারঅল ইউরোপিয়ান ইউনিভার্সিটির অভিজ্ঞতা আমার বলতে গেলে ভালো। আচ্ছা, ইন্ডাস্ট্রির প্রসঙ্গ যখন চলে আসলো, তো এই প্রশ্নটা একটু আগে করি। আপনি শিক্ষকতা আসার আগে বললেন যে স্যার ইন্ডাস্ট্রিতে ছিলেন। এখন
ইন্ডাস্ট্রি প্রফেশন থেকে যে পরে যে শিক্ষকতা, পরবর্তীতে হায়ার স্টাডি, আসলে যারা একদম নতুন মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ যারা নতুন ছাত্ররা ভর্তি হচ্ছে বা যারা এখন পড়ছে, আসলে তারা যখন ক্যারিয়ার পাথ নিয়ে চিন্তা করবে তখন তাদের আসলে মানে এই জিনিসটা তাদের কিভাবে চিন্তা করা উচিত? মানে কি ইন্ডাস্ট্রি তার জন্য কি বেটার চয়েস হবে নাকি হায়ার স্টাডি বেটার চয়েস হবে? আমি এটা বলবো, আমি ডিপেন্ডস, ম্যান টু ম্যান ভ্যারি করবে যে সে কি ডিসিশন নিবে। আগে সবকিছু তার জানতে হবে, জানার পরবর্তীতে সে কি ডিসিশন নিবে, ডিসিশনটা তার কাছে সম্পূর্ণই নিজের কাছে। এখন কে ইন্ডাস্ট্রিতে যাবে আর কে হচ্ছে আপনার হায়ার স্টাডির জন্য আসবে, আমি মনে করি এটা যার যার ইন্ডিভিজুয়ালের উপরে ডিপেন্ড করবে। এক্ষেত্রে আমি কয়েকটি ফ্যাক্টর নিয়ে কথা বলতে পারি যে কেউ কোন কোন ফ্যাক্টর আপনি আপনার কনসিডারেশনে রাখতে পারেন, বা একটা স্টুডেন্ট কোন ফ্যাক্টরগুলি সে ক্যারিয়ার পাথ চয়েস করার আগে কোন কোন ফ্যাক্টরগুলি কনসিডারেশনে রাখবে। আমার মতে একটা স্টুডেন্টের জন্য হায়ার স্টাডি হচ্ছে তার জন্য একটা লাইফ টাইম ইনভেস্টমেন্ট বলতে পারি আমি। কারণ যখন সে একটা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে আসে তখন তার চিন্তার জগৎটা, আমার মতে যে তার চিন্তার জগৎটা বাড়ে। সে নিজেকে আরো বড় ভাবতে শিখে আস্তে আস্তে। সে যেখানেই হোক, হায়ার স্টাডির জন্য সে চায়না চলে যেতে পারে, সে কোরিয়া যেতে পারে, জাপানে যেতে পারে। কেন, টেক্সটাইলের জন্য চায়না, কোরিয়া, জাপান সব জায়গায় আমরা টেক্সটাইল করতে পারি। এরপরে জার্মানি আসতে পারি, ইউএসএ যেতে পারি, অথবা অস্ট্রেলিয়া টেক্সটাইল আছে। এই যে কোনো কান্ট্রিতে যখন সে তার হোম কান্ট্রিটা লিভ করে, আমার মতে হচ্ছে ওই সময় তার আপনার চিন্তার জগৎটা আরো বেশি হয়, আরো বেশি প্রশস্ত হয়। এখন প্রসারিত হয়, হ্যাঁ। হ্যাঁ, চিন্তার জগৎটা আস্তে আস্তে প্রসারিত হয়। আপনার যখন চিন্তার জগৎটা প্রসারিত হবে তখন আপনার আস্তে আস্তে নতুন অপরচুনিটি আপনার হাতে আসবে। আপনি যেটা চিন্তাই করতে পারেন নাই, বা আমি যেটা চিন্তাই করতে পারিনি, আমার যখন মনে হয় যে আমার জন্য হয়তো বাংলাদেশে কিছু টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে, আমি প্রোডাকশনে চাকরি করব, অথবা আমি মার্চেন্ডাইজিং এ চাকরি করব, অথবা আমার ডাইং ফ্লোরেই চাকরি করতে হবে, এইটা এই অবস্থানে না থেকে আরো অনেক বেশি প্রসারিত হয়, একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে হায়ার স্টাডি তে আসার সাথে সাথে আরো কয়েকটা ফ্যাক্টর আমরা চিন্তা করতে পারি। সেটা হচ্ছে তার হায়ার স্টাডিতে আসার অ্যাবিলিটিটা তার আছে কিনা, তার ভিতরে ওই প্যাশনটা আছে কিনা, ওই মোটিভেশনটা আছে কিনা, সে কি আসলে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে যেতে চায় কিনা। আর সাথে সাথে একটা ফাইন্যান্সিয়াল ইস্যু তো থাকেই। এখন ফাইন্যান্সিয়াল ইস্যুটা আবার যদি সে অন্য একটা দিক থেকে সেটাকে রিজলভ করতে পারে, যে আমি যদি স্কলারশিপ ম্যানেজ করে ফেলতে পারি, অথবা যদি আমার আইএলস এর স্কোরটা ভালো আসে, আমার একটা স্কলারশিপ সহজে ম্যানেজ হয়ে যাবে, অথবা আমি যদি একটু ভালোভাবে সার্চ করি তাহলে আমি স্কলারশিপ ম্যানেজ করতে পারবো, আমার রেজাল্টটা যদি একটু ভালো থাকে তাহলে আমি স্কলারশিপ হুম। ম্যানেজ করতে পারবো। এই সবগুলি ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে দেখা যায় যে যদি তার প্যাশন মোটিভেশন থাকে তাহলে আমি বলবো যে হায়ার স্টাডি তার জন্য একটা ইনভেস্টমেন্ট হবে আর কি। ওকে। আর আসলে আমাদের অনেক ছাত্রছাত্রী আছে যাদের কিছু কমন জিজ্ঞাসা থাকে। যেমন আমি আপনার আমি সাথে আমি পার্সোনালি অনেক সময় সরি, আমি একটা পয়েন্ট বলতে ভুলে গেছি। হ্যাঁ, হ্যাঁ। সেটা আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি যে যখন ছাত্রছাত্রীদের জিজ্ঞাসার কথা বললেন, হ্যাঁ, এক্ষেত্রে আরেকটা জিনিস কাজ করে। সেটা হচ্ছে পাইপলাইন যেটাকে আমরা বলি, বা চ্যানেল যেটাকে বলি। আমাদের অনেক স্টুডেন্ট আছে যে যারা আপনার হায়ার স্টাডি করতে চায়, বা হচ্ছে তার এই হুম, সম্পর্কে একটু আগ্রহ আছে, তার মোটিভেশন আছে, প্যাশন আছে, সাথে সাথে সে কিছু চাইলে কিছু ইনভেস্টও করতে পারবে। যেমন আমাদের প্রাইমারিলি আমাদের আইএলস এর একটা খরচ আছে, আমাদের ভিসা প্রসেসিং এর অনেক সময় খরচ আছে, ওভারঅল মোটামুটি একটা খরচ আছে। তাহলে এইটাও সে ম্যানেজ করতে পারতেছে, কিন্তু প্রপার চ্যানেলের অভাবে, প্লাস হচ্ছে প্রপার গাইডলাইন যেটাকে আমরা বলি, প্রপার গাইডলাইনের অভাবে সে দেখা যাচ্ছে সে তার যেই ক্যারিয়ার তার পছন্দ না, বা সে যেই জায়গায় যেতে চায় না, কিন্তু তারপরেও সেখানে সে যেতে বাধ্য হয়। এক্ষেত্রে তার ওই পাইপলাইনটা অথবা চ্যানেলটা না থাকার কারণে সে তার ইচ্ছাটাকে পূরণ করতে পারে না আর কি, এই একটা সমস্যা হয়ে দাঁড়ায়। ওকে ইমরান ভাই, যেটা বলছিলাম যে ছাত্রদের কিছু কমন জিজ্ঞাসা থাকে, বিশেষ করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়া ছাত্রছাত্রীরা। আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে বিদেশে হায়ার স্টাডিতে যাওয়ার পরিমাণ এখন পর্যন্ত কিন্তু আমার মনে হয় যে অনেক কম, এবং এ সম্পর্কিত যে গাইডেন্স বলেন বা তথ্য বলেন, এগুলার মনে হয় আমার কাছে যে এখনো যে অনেক অপ্রতুলতা আছে। তো সেই ক্ষেত্রে যদি আমি বলি যে অনেক দেশই তো আছে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের যারা মানে যারা বিদেশে হায়ার স্টাডিতে যেতে চায়, অনেক দেশই আছে। সেক্ষেত্রে আহ, অধিকাংশ ছাত্ররই একটা চিন্তা থাকে যে ইউরোপের দিকে যাওয়ার জন্য।
শুধু যদি আমি ইউরোপের কথাই বলি বা এর সাথে যদি নর্থ আমেরিকার কথা বলি বা এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে হায়ার স্টাডির সুযোগ আছে, তো সেক্ষেত্রে ইউরোপ কেন বেটার আপনার মনে হয়? যদি ইউরোপ বেটার হয় আরকি। আর ইউরোপ যদি বেটার হয় সেক্ষেত্রে জার্মানির সুযোগ সুবিধাটা বা জার্মানি কেন বেটার? এটা আচ্ছা, ঠিক সম্পর্কে আছে। যদি আমাকে একটু বলেন। আহ, এই কোশ্চেনটার আনসার আমি এভাবে দিতে পারি, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে টেক্সটাইল। টেক্সটাইল থেকে মূলত হায়ার স্টাডির ক্ষেত্রে আমাদের ইউরোপে সুযোগ আমি বলবো কম। কম বলার কারণ হচ্ছে ইউরোপ সাধারণত আহ, আপনার আমেরিকার মতো এত বেশি ডাইভার্সিফাইড না। ডাইভার্সিফাইড বলতে আমরা বাংলাদেশ থেকে যদি চিন্তা করি, টেক্সটাইল থেকে ইউএসএ তে যদি কেউ যেতে চায়, তাহলে তারা সাধারণত হয়তো টেক্সটাইল অথবা ম্যাটেরিয়াল সায়েন্স কিংবা পলিমার সায়েন্স এই সাবজেক্টের মধ্যেই বেশিরভাগ যায় আর কি। এখন এক্ষেত্রে ইউরোপের দিকে সমস্যা হচ্ছে, ইউরোপের প্রতিটা ইউনিভার্সিটিতে বা যত ইউনিভার্সিটির মধ্যে আপনার ম্যাটেরিয়াল সায়েন্স কিংবা পলিমার সায়েন্স আছে, তারা আমাদের টেক্সটাইলের স্টুডেন্ট সবাইকে অ্যাকসেপ্ট করে না। কারণ তারা আচ্ছা, ফুল ম্যাচিং না হলে তারা অ্যাকসেপ্ট করতে চায় না। এক্ষেত্রে জার্মানির কয়েকটা ইউনিভার্সিটি আছে যে তারা আমাদের অ্যাকসেপ্ট করে, লাইক মার্টিন লুথার ইউনিভার্সিটি, সেখানে পলিমার ইঞ্জিনিয়ারিং আছে, পলিমার সায়েন্স যে সাবজেক্ট আছে সেখানে আমাদের টেক্সটাইল থেকে অ্যাকসেপ্ট করে এবং ওদের ওয়েবসাইটে লেখা আছে যে তারা টেক্সটাইল স্টুডেন্ট নেয়। এরপরে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক, টিউ মিউনিক যেটা আছে, টিউ মিউনিক জার্মানির, সেখানে আমাদের হচ্ছে ইনভাইরনমেন্টাল সায়েন্স থেকে আমাদের টেক্সটাইল থেকে অ্যাকসেপ্ট করে। এরকম গুটি কয়েক ইউনিভার্সিটি আছে যে যারা স্পেসিফিক কিছু সাবজেক্টের মধ্যে আমাদের টেক্সটাইলকে অ্যাকসেপ্ট করে। এর বাইরে ইউরোপে সাধারণত আমাদের টেক্সটাইল সরাসরি রিলেটেড না থাকলে আমাদের অ্যাকসেপ্ট করতে চায় না। আচ্ছা, ফিনল্যান্ডে ফিনল্যান্ডের ক্ষেত্রে কয়েকটা ইউনিভার্সিটি আছে, মানে আমি বলতেছি যে সব জায়গায় মোটামুটি অল্প কিছু ইউনিভার্সিটি আছে যারা আমাদের টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড অ্যাকসেপ্ট করে টেক্সটাইলের বাইরে গিয়ে। আর টেক্সটাইলের ভিতরের কথা বলতে গেলে, যেমন ডেনমার্কের কথা বলতে গেলে, সেখানে কোনো ভার্সিটিতে আমরা মাস্টার্স অথবা ডিরেক্ট পিএইচডি অথবা ডিরেক্ট মাস্টার্স কোনো টেক্সটাইলের কোনো সাবজেক্টে আমরা ওভাবে খুঁজে পাই না, থাকলে দুই একটা থাকতে পারে, আই ডোন্ট নো। আর এরকম ফিনল্যান্ডের কথা বললে সেখানে ডিরেক্ট টেক্সটাইল নাই, বা ইতালিতে ডিরেক্টলি টেক্সটাইল নাই। ডিরেক্ট টেক্সটাইলের কথা বলতে গেলে আমাদের শুধুমাত্র জার্মানিতেই ডিরেক্টলি টেক্সটাইল আছে, যেখান থেকে আমাদের টেক্সটাইলের স্টুডেন্টরা ডিরেক্টলি টেক্সটাইলে আসতে পারে। এক্ষেত্রে জার্মানিতে বেশ কিছু ইউনিভার্সিটি আছে, যেমন আমাদের হক্সলি নিদারহাইম, এখানে সরাসরি টেক্সটাইল থেকে আসতে পারে। তারপরে আপনার টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ড্রেসডেন, টিউ ড্রেসডেন যেটা, সেখানে আসতে পারে। অথবা আরডব্লিউটিএইচ আখেন, এখানেও আসতে পারে। আবার টেকনিক্যাল আপনার হফ ইউনিভার্সিটি যেটা, সেখানেও আমাদের টেক্সটাইল থেকে যেতে পারে। তার মানে জার্মানিতে আমাদের সুযোগটা একটু বেশি টেক্সটাইল থেকে ইউরোপের অন্য অন্য কান্ট্রির তুলনায়। আর জার্মানির কথা বলবো, যে যদি আমরা জার্মানির, যেহেতু আপনি সুবিধার কথা জানতেই চাইলেন যে জার্মানিতে আসতে আমাদের সুবিধা কি, আসলে সুবিধাটা হচ্ছে আমরা টেক্সটাইল থেকে যদি আসি বা অন্য যে কোনো সাবজেক্ট থেকে আসি, জার্মানির যে পাবলিক যে ইউনিভার্সিটি গুলো আছে, কোনো ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত কোনো টিউশন ফিস নেই। এটা আমাদের জন্য সবচাইতে বড় অ্যাডভান্টেজ, যে ইউরোপের আমরা অন্য কান্ট্রিতে গেলে দেখা যায় আমাদের সেমিস্টার 3,000, 4,000, 5,000 ইউরো বা 6,000 ইউরোর মতো হচ্ছে আমাদের পার সেমিস্টারে আমাদের টিউশন ফি দিতে হয়। সেক্ষেত্রে জার্মানিতে এই সুবিধাটা আছে যে এখন পর্যন্ত আমাদের কোনো টিউশন ফি নেই জার্মানিতে। সো এটা সবচাইতে বেশি পজিটিভ দিক। আর আমি যদি একই সাথে আরো কিছু পজিটিভ দিকের কথা বলি, যে আহ, আহ, যদি একবারে আপনার টু দ্য পয়েন্টে জার্মানির কথা বলি, আরো কিছু সুবিধা আছে। সেটা হচ্ছে জার্মানিতে আমাদের আহ, আপনার টিউশন ফির পাশাপাশি আমাদের পার্ট টাইম জবের অপরচুনিটি আছে। টিউশন ফি নাই, আর হচ্ছে আমাদের পার্ট টাইম জবের অপরচুনিটি আছে। প্লাস হচ্ছে আপনার ভিসা প্রসেসিংটা খুব স্মুথ, মানে স্মুথ। আপনি কোনো, হ্যাঁ, স্মুথ ভিসা প্রসেসিং। এখানে আপনার কোনো এজেন্সির কাছে যেতে হবে না, বা বাইরে কোথাও দরকার নাই। আপনার অ্যাপ্লিকেশন যে প্রসিডিওরটা আছে, ওদের একটা সেন্ট্রাল ওয়েবসাইট আছে, শুধুমাত্র একটাই ওয়েবসাইট। একটা ওয়েবসাইটে আপনি ঢুকবেন, সেখানে ডি ডি ডাবল এ ডি ডট ডিই, মানে ড্যাট ডট ডি যে ওয়েবসাইট আছে, সেখানে আমরা ইন্টারন্যাশনাল প্রোগ্রামের মধ্যে যদি ঢুকি, প্রোগ্রামের মধ্যে ঢুকলে আমি শুধুমাত্র মাস্টার সিলেক্ট করে আমি প্রোগ্রামের নাম যদি টেক্সটাইল দিই, তাহলেই সাথে সাথে চলে আসবে যে জার্মানিতে আমাদের কোন কোন ভার্সিটিতে টেক্সটাইল আছে। এর পরবর্তীতে আমরা সেখান থেকে রিকোয়ারমেন্টস দেখতে পারবো ভার্সিটির, প্লাস হচ্ছে অন্য আমার কি কি সুযোগ সুবিধা আছে, এই সাবজেক্টে আমাদের কি কি পড়ানো হবে, কোর্স মডিউল কি, সব ওই একটা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমি পাই। তার মানে আমাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা সহজ, আমাদের টিউশন ফিটা নাই,
এই দুইটা হচ্ছে সবচাইতে বড় পজিটিভ। এরপর আমি ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন তো জার্মানিতে পাচ্ছি, জার্মানির কোয়ালিটি নিয়ে, এডুকেশনাল কোয়ালিটি নিয়ে কোনো কোশ্চেনই তোলা যায় না আর কি। এদের কোয়ালিটি অন্যরকম, ভালো কোয়ালিটির এডুকেশন পাওয়া যায় আর কি। এই টিউশন ফি না থাকাটা অবশ্যই একটা বড় একটা সুবিধা। তো সেই হ্যাঁ ক্ষেত্রে ঠিক আছে। হ্যাঁ, সেক্ষেত্রে লিভিং এক্সপেন্স যেটাকে আমরা বলি আরকি। ধরেন লিভিং এক্সপেন্স এর জন্য তো তাহলে একটা ব্যবস্থা ওখানে থাকতে হয়। করে নিতে হয়। আর ধরেন আমরা যারা প্রফেশনাল আছি এখন বাংলাদেশে, ওইখানে যে লিভিং এক্সপেন্স ম্যানেজ করার সাথেও আমাদের দেশে সেভিংস করে দেশে কিছু টাকা পয়সা পাঠানোর একটা প্রয়োজনীয়তা থাকে। তো সেক্ষেত্রে এই টাকাটা আসলে আ কিভাবে ম্যানেজ হয়? আ যদি আমি স্কলারশিপ না পাই আরকি। আমি স্কলারশিপ কি আছে সেটা আপনার কাছে একটু পরে আসবো এই ব্যাপারে। কিন্তু ধরেন যদি কেউ ফুল স্কলারশিপ এ না যায়, তো সেক্ষেত্রে লিভিং এক্সপেন্স ম্যানেজ করার যে সুবিধাটা সেটা আসলে কেমন এখানে? এখন বর্তমানে জার্মানিতে আসার সাথে যখন আমরা ভিসা পাই বা আমাদের যখন ভিসা দেওয়া হয়, তখন ভিসার সাথেই আমাদের ওয়ার্ক পারমিট দিয়ে দেওয়া হয়। হুম, এখানে আমাদের যে ওয়ার্ক পারমিট দিয়ে দেওয়া হয়, ওয়ার্ক পারমিট দেওয়া মানে আমি এখানে পার্ট টাইম জব করতে অ্যালাউড। একটা লিমিট ওকে, আছে, কিন্তু আমি পার্ট টাইম জব করতে অ্যালাউড। তাহলে এখানে আমাদের ওকে। পার্ট টাইম জব আমরা যেটা করি, সেই জবের মাধ্যমেই দেখা যায় যে আমাদের যে লিভিং এক্সপেন্স আছে, সেই এক্সপেন্সটা খুব ভালোভাবে হয়ে যায়। এরপরে আমার যদি সেখান থেকে একটু মোটামুটি ভাবে চললে, আমার মনে হয় যে আপনার চাইলে বাড়িতে, বা যদি কারো বাড়িতে টাকা পাঠানো দরকার হয়, হুম, হুম, সবাই মোটামুটি সেটাই করে, যে বাড়িতে টাকা হুম, হুম। পাঠানো সম্ভব হয় আর কি। এখানে লিভিং এক্সপেন্সটা কমপ্লিট করে আমাদের কিছু সারপ্লাস থাকে আর কি। আ মানে মানে যেটা অ্যালাউড টাইম যেটা আছে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এটা একটা নির্দিষ্ট আ হ্যাঁ, এখানে মানে একটা 20 ঘন্টা, এখন ২০ 20 ঘন্টা ঘন্টার পার মতো, আওয়ার। রাইট। হ্যাঁ, 90 ঘন্টার মতো মাসে কাজ করা যায়। এখন বর্তমানে যে পারমিট মাসে। আছে, এখানে মাসে 90 ঘন্টার মতো কাজ করা যায়। এক্ষেত্রে দেখা যায় যে আপনার নিজের লিভিং এক্সপেন্স হয়ে যায়। এরপরে কাজের অপরচুনিটির কথা যদি বলা যায়, যে এটা শহর টু শহর ডিপেন্ড করে যে কোন ধরনের কাজ সে করবে। সেখানে বিভিন্ন ধরনের কাজ আছে। আমরা বাংলাদেশের ভাষায় যেটাকে অড জব বলি, এখানে হুম, কোনো হুম, অড জব বলতে কোনো জব নেই আরকি। এখানে সব হুম, জব। হুম। ঠিক আছে? এখানে সবই সব জব, জব। রাইট। হ্যাঁ, এখানে কোনো অড জব বলতে জব নেই। বাংলাদেশে বলি আমরা অড জব। হুম, এখন হুম, আপনি হুম। অড জব করা যাইতে পারে, অথবা এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে প্রফেসরদের সাথে ল্যাবে কাজ করা যেতে পারে। সেখান থেকেও পেমেন্ট আসবে। অথবা স্কলারশিপ থেকে আসবে, অথবা বিভিন্ন ওয়ার্ক স্টুডেন্ট বলে এখানে। জার্মানিতে যেটাকে বলা হচ্ছে ওয়ার্ক স্টুডেন্ট। মানে যেকোনো ফ্যাক্টরিতে বা যেকোনো ইন্ডাস্ট্রিতে আপনি স্টুডেন্টদের জন্য আলাদা একটা সেগমেন্ট থাকে, যে এখানে শুধুমাত্র স্টুডেন্টরাই কাজ করবে। তাহলে সেখানে যদি ওয়ার্ক স্টুডেন্ট ম্যানেজ করা যায়, তাহলে চাইলে ওয়ার্ক স্টুডেন্ট থেকেও ইনকাম করা যায় আর কি। বুঝতে পারলাম। তো এটা মনে হয় একটা ভালো একটা সুযোগ। মানে ওই ওয়ার্ক স্টুডেন্টের যে ব্যাপারটা। হ্যাঁ, ওয়ার্ক হ্যাঁ, স্টুডেন্টের ব্যাপারটা হচ্ছে, ওয়ার্ক স্টুডেন্ট মূলত ও মূলত হচ্ছে ওয়ার্ক স্টুডেন্টের জন্য সবচেয়ে বেটার হয় যদি কারো ল্যাঙ্গুয়েজ স্কিলটা ভালো থাকে। তাহলে তার মোটামুটি বসে থাকা লাগে না। সে একটু যদি চেষ্টা করে, তাহলেই ওয়ার্ক স্টুডেন্ট ম্যানেজ করতে পারে। আর যদি ল্যাঙ্গুয়েজ স্কিলটা যদি ভালো না থাকে, তাহলে দেখা যায় যে তার জব নিয়ে একটু স্ট্রাগল করতে হয়। কিন্তু জব এখন পর্যন্ত জার্মানির যে মার্কেট আছে, তার স্টুডেন্টরা মোটামুটি জব পায় আর কি। পার্ট টাইম যেটা বলা হয় সেটা পায় আর কি। অসুবিধা হয় না কোনো। আর যদি আ বা কা কেউ যদি এভাবে প্রস্তুতি নিতে চায় যে না আমি একদম ফুল ফ্রি স্কলারশিপ এ যাবো, বা অনেক দেশে হুম। যেরকম গভর্নমেন্ট স্কলারশিপ অফার করে। তো জার্মানিতে আসলে এই ধরনের স্কলারশিপের সুবিধাটা কেমন? জার্মানিতে এই ধরনের স্কলারশিপের বলতে হচ্ছে, জার্মানির সবচাইতে বড় স্কলারশিপ হচ্ছে যেটা ড্যাড স্কলারশিপ বলে, ডিএডি। হুম, ঠিক আছে? হুম। ডিএএডি, দ্যাট যেটা আছে, ওদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তারা আপনার সার্কুলার প্রোভাইড করে। সেই সার্কুলার দেখে পরবর্তীতে এপ্লাই করতে হয় আরকি। এপ্লাই করলে পরবর্তীতে সেখান থেকে দেখা যায় মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনার চলে আসে আরকি। সেখান থেকে একবারে ফুল ফান্ডেই পড়াশোনা করা যায়। তখন আর টাকা পয়সার এরকম প্রেশার থাকে না। প্লাস হচ্ছে পার্ট টাইম সে জবে থাকে না। কোন প্রেশার থাকে না এমনিতে। আর এখন এমনিতে আমি ফুল ফুল ফ্রি স্কলারশিপের প্রতিযোগিতা তো অবশ্যই বেশি হওয়াটাই ফুল স্বাভাবিক। স্কলারশিপের এছাড়া প্রতিযোগিতা বেশি। বেশি হয় হুম। স্বাভাবিক। আর এমনিতে জার্মানিতে ফুল ফ্রি স্কলারশিপ ছাড়াও যারা আ ইউনিভার্সিটি গুলাতে আ যারা এপ্লাই করবে, তো সেই ক্ষেত্রে আ প্রস্তুতির ব্যাপারে আমাদের একটু বলেন যে আসলে স্টেপ বাই স্টেপ কিভাবে আগালে আসলে এই প্রস্তুতিটা সহজে নেওয়া যায়, বা কোন বিষয়গুলা একদম ধরেন ফায়ার আর্জেন্ট না যে আমার এগুলা ছাড়া হবেই না। যেমন
আইএলস আইএলস এর ব্যাপারটা চলে আসে এখানে, যে আইএলস ছাড়া তো আসলে বলা যায় যে ইউরোপে মানে স্টাডি বিষয়ে এন্ট্রি নেওয়া তো মানে একটু হ্যাঁ, এখন কঠিন। এক্ষেত্রে হ্যাঁ, এক্ষেত্রে জার্মানির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আহ, যদি কেউ হায়ার স্টাডির জন্য জার্মানিতে আসতে হয় তাকে অবশ্যই আইএলটিএস দিতে হবে। আইএলটিএস ছাড়া হুম আসতে পারবে না। কারণ যদি কোনো ইউনিভার্সিটি তাকে হচ্ছে আইএলটিএস ছাড়াও ভিসা দেয়, সরি, অফার লেটার দেয়, তারপরেও হুম তাকে এম্বাসি ফেস করার জন্য অবশ্যই তাকে আইএলটিএস দিতে হবে। মিনিমাম এখন বর্তমানে মিনিমাম রিকোয়ারমেন্টসটা হচ্ছে আপনার 5.5। আর যদি কেউ আহ, এর চাইতে ভালো পেলে তো বেটার। এটা এম্বাসি রিকোয়ারমেন্টস। আবার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে যে কোন কোন ইউনিভার্সিটিতে আপনার আইএলস এর রিকোয়ারমেন্টস কত আছে। আর এম্বাসি রিকোয়ারমেন্টস বর্তমানে এখন পর্যন্ত মেবি 5.5 বা 6 এরকম হবে আর কি। ভিসা ফেস করার জন্য এই আইএলসটা দরকার। এর সাথে সাথে হচ্ছে তার ডকুমেন্টেশন, যেটা হুম ডকুমেন্টেশনের জন্য তাকে এম্বাসির জন্য তাকে আইএলস রেডি করতে হবে। ডকুমেন্টেশনের জন্য তার একটা সিভি দরকার, ইউরোপাস সিভি দরকার। সাথে তিনটার মতো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য কমপক্ষে তিনটা রিকমেন্ডেশন লেটার দরকার হয়। তাহলে তিনটা রিকমেন্ডেশন লেটার, তার সিভি এবং তার ইউনিভার্সিটির যত যে ডকুমেন্টস গুলি আছে, মানে আমাদের বুঝতে ট্রান্সক্রিপ্ট পারছি। আছে, সার্টিফিকেট আছে, বা নিজের যে ডকুমেন্টস গুলি থাকে, এর বাইরে তেমন কোনো ডকুমেন্টস এর দরকার হয় না। শুধু রিকমেন্ডেশন লেটার, আইএলস আর সিভি, এই তিনটাই মোটামুটি বেশি জরুরি। বাকিগুলি তার নিজের কাছে মোটামুটি থাকে। আমরা জানি যে জার্মানিতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা মুশকিল বিষয় আর কি। তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটাকে ওভারকাম করার জন্য জার্মান ল্যাঙ্গুয়েজ যদি আগে থেকে শিখে যাওয়া যায়, এটা তো নিশ্চয়ই ভালো। এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। যে যে দেশেই যাক সেই দেশের ভাষাটা তো শিখতে পারলে তো এটা অবশ্যই ভালো। তো জার্মানির ক্ষেত্রে আসলে এই জিনিসটা কতটা জরুরি? মানে আহ, সেখানে সার্ভাইভ করার জন্য বা ধরেন পড়াশোনা করার জন্য আহ, এটা আসলে মানে কতটা জরুরি যে না আমার শিখে যেতেই হবে, নাকি আমি সেখানে গিয়েও শিখতে পারবো? মানে বিষয়টা আসলে কি কিরকম আসলে ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে জার্মানির ক্ষেত্রে ব্যাপারটা, আমরা বাংলাদেশ থেকে যদি শিখে না আসি, তাহলে এখানে এসে আমার আমি যে কিছুই করতে পারবো না, ব্যাপারটা সেরকম না। কিন্তু একটা সময় আমি ফিল করব যে আমি আমি যে বাংলাদেশ থেকে শিখে আসি নাই, এটা আমার ভুল হয়েছে। কারণ হুম আমরা যদি কম্পিটিশনের কথা চিন্তা করতে করার কথা বলি, আমাদের মূল টার্গেট থাকে যাদের, যে আমরা জার্মানিতে আসবো, পড়াশোনা করব, এরপর আমরা এখানে চাকরি করবো অথবা সেটেলড হবো। এইটা হুম যদি আমাদের মূল টার্গেট থাকে, মানে মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টদের এইটাই টার্গেট থাকে, যে আমরা এখানে এসে সেটেল হব, টু বি ফ্র্যাঙ্ক। এখন হুম এর পরবর্তীতে আমি যদি এভাবে সেটেল হতে চাই, তাহলে অবশ্যই আমাকে জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আর যদি জার্মানিতে আমি জার্মান ল্যাঙ্গুয়েজটা জানি, তাহলে আমার লাইফটা অনেক বেশি ইজি হয়ে যাবে, অনেক বেশি ইজি হয়ে যাবে, হুম সুপার ইজি। কারণ আমি যে কোনো একটা ওয়ার্ক স্টুডেন্ট খুব সহজে ম্যানেজ করতে পারবো, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ ম্যানেজ করতে পারবো। এরপরে আরো কিছু সুবিধা আছে, যে আমি মাস্টার্স স্টুডেন্ট হিসেবে এখানে আসলাম, কিন্তু আমি বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করলাম চাকরির জন্য। যদি আমার ডয়েস ল্যাঙ্গুয়েজ ভালো লাগে, তাহলে আমার মাস্টার্স কমপ্লিট করার আগেই আমার জব হবে। যদি আমার ল্যাঙ্গুয়েজ লেভেলটা ভালো থাকে, তাহলে আমি বাংলাদেশে যেই সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট দিয়েই আমার জব হবে। আর যদি বাংলাদেশে আমার কিছু অভিজ্ঞতা থাকে, কোনো কোনো জায়গায় কাজ করার, প্লাস হচ্ছে আমার কিছু ল্যাঙ্গুয়েজটা একটু ইমপ্রুভ করা থাকলো, তাহলে এখানে জব পাওয়া যায়। আর কম্পিটিশনের একটা ব্যাপার আমি এর আগে বললাম, যে একটা কম্পিটিশনের ব্যাপার থাকে, যে ইন্ডিয়া থেকে যে স্টুডেন্ট গুলি আসে, অথবা পাকিস্তানের যে স্টুডেন্ট গুলি আমাদের সাথে আসে, এরা সাধারণত ল্যাঙ্গুয়েজ নিয়ে খুব সিরিয়াস থাকে। তারা হুম হুম এম্বাসি ফেস করে, আইএলস এর রিকোয়ারমেন্ট কমপ্লিট করে, যেহেতু তারা জার্মানিতে আসবে, তারা ডিটারমাইন্ড, সেক্ষেত্রে তারা তাদের দেশ থেকে তারা ল্যাঙ্গুয়েজ শিখে আসে। শুধুমাত্র আমাদের মধ্যে একটু নেগলিজেন্সি আছে, আমরা শিখতে চাই না, বাধ্য না হয়ে শিখি না আমরা। যে যখন আমরা দেখি হুম যে না, জার্মানিতে এসে থাকার জন্য আমাদের ল্যাঙ্গুয়েজটা শেখা আমাদের বাধ্যতামূলক বা শিখতেই হবে, তখন আমরা শিখি। কিন্তু এটার আমরা প্রিকশন হিসেবে আমরা আগে শিখি না। কিন্তু পাকিস্তান আর ইন্ডিয়ানের স্টুডেন্টরা, ওরা আগে শিখে আসে। শিখে আসার কারণে ওরা দেখা যায় যে জবের দৌড়ে আমাদের চাইতে এগিয়ে থাকে। এর এর বাইরে আর তেমন কোনো কারণ নেই। যারা শ্রীলঙ্কা থেকে আসে, তাদেরও আমরা দেখছি যে হচ্ছে আগে থেকে ভাষাটা কিছুটা শিখে আসে। তবে হাতে করে নিয়ে আসলে খুব অনেক বেশি সে লাভবান হবে আর কি, এইটাই। আহ, আমরা আমাদের আলোচনার শুরুর দিকে ইমরান ভাই আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর যে প্রসপেক্টটা সেটা দিয়ে শুরু করেছিলাম। এখন ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে তো অন্যান্য যে ডিপার্টমেন্ট গুলো আছে, ইঞ্জিনিয়ারিং এর যে অন্যান্য সাবজেক্ট গুলো আছে, প্লাস হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, প্লাস
সোশ্যাল সায়েন্সের যে সাবজেক্টগুলো বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে আসলে তাদের জন্য আসলে সুযোগটা কেমন আপনার মনে হয়? আপনি তো এখানে অনেকদিন যাবত আছেন। আম যদিও আপনি নিজে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, আপনি আমাদেরকে হুম, একটু হুম। বলেন ছাত্রছাত্রীদের একটু উপকার হবে যে অন্যান্য ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট প্লাস হচ্ছে অন্যান্য স্ট্রিমের আসলে সুযোগটা কেমন হায়ার স্টাডির ক্ষেত্রে? এক্ষেত্রে হায়ার স্টাডির ক্ষেত্রে যেহেতু ইউরোপিয়ান ইউনিভার্সিটির মধ্যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে, আর সাথে সাথে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর কথা আমি বলি, বিবিএ আছে। এখন আমাদের জার্মানিতে হচ্ছে এই, যেহেতু এগুলো আমরা ইঞ্জিনিয়ারিং এর কোর সাবজেক্ট হিসেবে ধরতে পারি, যে ইলেকট্রিক্যাল, সিভিল এবং হচ্ছে আপনার কম্পিউটার সায়েন্স, এটা যদি আমরা কোর সাবজেক্ট হিসেবে ধরি, জার্মানিতে হচ্ছে হিউজ অপরচুনিটি। মোটামুটি সব হুম, সব ইউনিভার্সিটির মধ্যেই আপনার সে তার রিলেটেড সাবজেক্ট খুঁজে পাবে মাস্টার্স করার জন্য। পরবর্তীতে সে যদি পিএইচডি করতে চায়, সে তাহলে পিএইচডি করতে পারবে। তাহলে এই ধরনের সাবজেক্ট থেকে অপরচুনিটি অনেক বেশি। আর যদি আমি ওইটার বাইরে আমাদের টেক্সটাইলের কথা বলতে পারি, যে জার্মানিতে টেক্সটাইলের আমরা হচ্ছে জব প্রসপেক্টটার কথা বলতে পারি। এর আগেই আমি বলেছি যে জার্মানিতে মোটামুটি আমরা 6 থেকে 8টার মতো ইউনিভার্সিটি আছে যেখানে টেক্সটাইলের স্টুডেন্টরা আমরা ইদার টেক্সটাইল অথবা হচ্ছে অন্য সাবজেক্টের মধ্যে আমরা আসতে পারি। এখন টেক্সটাইলের ক্ষেত্রে পরবর্তীতে যদি আমরা কথা বলি, যে এটা হচ্ছে আমাদের জব প্রসপেক্ট যেটা আছে, যে জার্মানিতে আসলে জবের অপরচুনিটিটা কেমন। এখন অপরচুনিটির ক্ষেত্রে ট্রেডের কথা যদি আমরা বলি, যে ট্রেডের ক্ষেত্রে এখানে আমাদের হুগো বস আছে, সি&এ আছে, এইচ&এম আছে, নিউ ইয়র্কার আছে। মোটামুটি বড় ট্রেডের যত বড় বড় ব্র্যান্ড যারা যারা আছে, এরা সবাই এখানে আছে, এডিডাস আছে। হুম, হুম। এই সমস্ত জায়গায় আমরা হচ্ছে ট্রেডের ক্ষেত্রে আমরা জব পেতে পারি। আর একটা ওকে। অপরচুনিটি যেটা এখানে আমাদের, সেটা হচ্ছে আমাদের টেকনিক্যাল টেক্সটাইল, যেটা আমার বাংলাদেশে আমাদের হচ্ছে ল্যাকিংস আছে। আমাদের আমাদের ল্যাকিংস টেকনিক্যাল আছে, রাইট। টেক্সটাইল, টেকনিক্যাল প্রোডাক্ট নাই বললেই চলে। কিন্তু জার্মানিতে আমাদের অসংখ্য টেকনিক্যাল টেক্সটাইলের ফ্যাক্টরি আছে, যে যেখানে চাইলে আমরা জব করতে পারি। এক্ষেত্রে আমাদের হচ্ছে ব্যারিয়ার যেটা হয়ে দাঁড়ায়, যে আমাদের ব্যারিয়ারটা হয়ে দাঁড়ায় ল্যাঙ্গুয়েজ। আমাদের হুম, ল্যাঙ্গুয়েজ যদি মোটামুটি ভালো থাকে, তাহলে আমরা টেক্সটাইল, আমাদের শুধু রিটেইলের কথা চিন্তা না করে, ট্রেডের কথা চিন্তা না করে, আমরা টেকনিক্যাল টেক্সটাইলের কথা চিন্তা করতে পারি। যে ল্যাঙ্গুয়েজটা ভালো থাকলে আমরা সহজেই, এখানে কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে যেখানে কারের জন্য আমাদের অলমোস্ট হিউজ অ্যামাউন্ট অফ টেকনিক্যাল টেক্সটাইল দরকার হয়। মিলিটারি যারা আছে, মিলিটারিদের যে তাদের যে ভেস্ট আছে, তাদের যে স্যুট আছে, মিলিটারি স্যুটের কোম্পানি আছে, ফায়ার ফাইটারদের কোম্পানি আছে, তারপরে হচ্ছে আমাদের রোপ তৈরি করার যে কোম্পানিগুলি আছে। এখন এই এই কোম্পানি অসংখ্য, এই ধরনের ছোট বড় অনেক কোম্পানি আছে। আমরা চাইলে টেক্সটাইল স্টুডেন্টরা এই সমস্ত কোম্পানিতে জব করতে পারে আর কি। এই সুবিধাটা আছে এবং জার্মানিতে। টেক্সটাইলের যে মেশিনারি গুলো আছে, জার্মানি তো মনে হয় টেক্সটাইল ওয়ান অফ দা টেক্সটাইল লিডিং মেশিনারি কথা ম্যানুফ্যাকচারার। কথা বলা, হ্যাঁ, টেক্সটাইল মেশিনারির কথাও বলা যায়, যে এখানে হচ্ছে জার্মানিতে অসংখ্য টেক্সটাইল মেশিনারি কোম্পানিও আছে। চাইলে টেক্সটাইল মেশিনারি কোম্পানিতেও টেক্সটাইলের ইঞ্জিনিয়াররা জব করতে পারে আর কি। সেক্ষেত্রে আমরা ধরেন যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করে, ধরেন আমরা যারা মানে ফ্যাক্টরিতে আমাদের যাদের অভিজ্ঞতা আছে বা যে ছাত্ররা ফ্যাক্টরিতে চাকরি করবে, পরবর্তীতে তারা সেখানে হায়ার স্টাডিতে গিয়ে মাস্টার শেষ করার পরে কি, তাহলে এটা কি তাদের জন্য কতটুকু অ্যাক্সেসিবল এই জবগুলো? সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার বুঝতে পারলাম। আর কোনো ব্যারিয়ার কি আছে? যেমন সেইখানে ধরেন সেখানে তো আমরা প্রবাসী হিসেবে কি আর কোনো ধরনের ব্যারিয়ার আছে? নাকি এটা সবার জন্য আ মানে সমান সুযোগ এরকম এরকম কিছু? নাকি আমি, এখানে আর কোনো ব্যারিয়ার আছে? ঠিক আছে, আমি প্রথমে বলবো যে হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে যদি আমরা টিকে থাকতে চাই, তাহলে আমাদের আপনার যোগ্যতাটাকে প্রমাণ করেই আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে টিকে থাকতে হবে। যেহেতু এটা ইন্টারন্যাশনাল রাইট। মার্কেট, আমরা যেখানে অ্যাপ্লাই করব, যেমন বাংলাদেশে যখন আমরা অ্যাপ্লাই করি শুধুমাত্র বাংলাদেশি ক্যান্ডিডেট থাকে, কিন্তু এখানে আপনার পাকিস্তান থেকে ক্যান্ডিডেট আসবে, ইন্ডিয়া থেকে ক্যান্ডিডেট আসবে, শ্রীলঙ্কানরা আসবে। আমরা যাব, সবাই কম্পিটিশন করে তারপরে আমাদের সেখানে টিকে থাকতে হবে। ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা যদি অতিক্রম করা যায়, তাহলে বলা যায় যে আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের কোয়ালিটি ভালো, খারাপ না। আমরা যদি অন্যদের সাথে তুলনা করি, আমরা যে একবারে আমাদের স্টুডেন্টদের কোয়ালিটি খারাপ তা না, আমাদের স্টুডেন্টদের কোয়ালিটি ভালো। এরপরে হচ্ছে আমাদের বাস্তবিক যে অভিজ্ঞতাটার কথা আপনি বললেন, যে যদি কেউ বাংলাদেশ থেকে আহ চাকরি ছেড়ে চলে আসলো বা চাকরি ছাড়লো, তারপরে সে এখানে এসে মাস্টার্স করলো, তাহলে তার অপরচুনিটিটা কেমন হবে। আমি বলবো যে এখানে তার বাস্তবিক অভিজ্ঞতাটা, বা সে যে বাংলাদেশ থেকে যে অভিজ্ঞতাটা নিয়ে আসছে, এই অভিজ্ঞতাটা অনেক কাজ করবে। কারণ এখানে যখন আপনার ল্যাঙ্গুয়েজটা আপনার একবার ব্যারিয়ারটা অতিক্রম হয়ে গেল, তারপরে তারা আপনাকে রিক্রুট করার জন্য যেটা দেখে যে আপনার পূর্ব অভিজ্ঞতা আছে কিনা।
তাহলে সেক্ষেত্রে যদি আপনার ল্যাবে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি ল্যাবে জব করতে পারলেন। ফেব্রিক ডেভেলপমেন্টে কাজ করার অভিজ্ঞতা থাকলে সেই সেক্টরে যাওয়া যায়। এরপর প্রোডাক্ট ডেভেলপমেন্ট যেটাকে বলে আর কি, যে প্রোডাক্ট ডেভেলপমেন্টের যদি কারো অভিজ্ঞতা থাকে তাহলে সে প্রোডাক্ট ডেভেলপমেন্টে জব করতে পারে। কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে যে এক্সপিরিয়েন্সটা আছে সেই এক্সপিরিয়েন্সের কোনো হয় না আর কি, এক্সপিরিয়েন্সের যথাযথ মূল্যায়ন হবে আর কি। এটা চিন্তা করা যায় যে এক্সপিরিয়েন্সের একটা মূল্যায়ন আছে এখানে। আর যারা এখন মানে রানিং স্টুডেন্ট যারা আছে, তারা একদম শুরু থেকে যদি প্রস্তুতি নিতে চায়, আমি আসলে বলতে চাচ্ছি যে ধরেন বিএসসির পড়াশোনার ক্ষেত্রে কোন বিষয়গুলোর দিকে তাদের গুরুত্ব দেওয়া উচিত যদি তারা হায়ার স্টাডিতে যেতে চায়, সেটা জার্মানি হোক বা অন্য যে কোনো জায়গায় হোক। ছাত্র জীবনে তাদের প্রস্তুতিটা আসলে কিভাবে পর্যায়ক্রমে নেওয়া উচিত, মানে কিভাবে সে শুরু করবে? ধরেন আপনি একটু আগে বললেন যে সরাসরি সাবজেক্ট অ্যালাইনমেন্টের একটা বিষয় আছে, হুম, হুম। তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য প্রিপারেশনের একটা ব্যাপার আছে। কোন বিষয়গুলো ধাপে ধাপে গুরুত্ব দিলে মানে সে ধরা যায় যে কোনো স্কলারশিপ সে উইন করবে, অথবা মাস্টার্সে হোক বা পিএইচডিতে একটা সে পজিশন সিকিউর করতে পারবে? একটু সংক্ষেপে যদি একটু বলেন। এক্ষেত্রে এক্ষেত্রে সংক্ষেপে বলতে গেলে ব্যাচেলারটা যখন কমপ্লিট করবে তখন সে যদি পড়াশোনায় যদি একটু মনোযোগ দেয়, পড়াশোনায় যদি একটু ফোকাস থাকে যে হ্যাঁ আমার হুম, সিজিপিএটা মোটামুটি ভালো করা দরকার। রাইট, রাইট। সিজিপিএর অনেকেই এখন এটা ম্যান টু ম্যান ভেরি করবে, অনেকেই বলবে যে আমার সিজিপিএ কম কিন্তু তারপরেও সে তো সফল হয়েছে, তার লাইফে সে সফল হুম, হয়েছে কিন্তু তার সিজিপিএ তো অনেক কম, তার মানে তো সিজিপিএ এর কোনো দরকার নেই। ব্যাপারটা আসলে এরকম দরকার না। নাই। আমি সিজিপিএ যদি ভালো থাকে তাহলে টুডে অর টুমোরো আমি সেটার অ্যাডভান্টেজ পাবোই। এখন সেক্ষেত্রে স্টুডেন্টরা যদি তার তার সিজিপিএ এর দিকে একটু নজর দেয়, সেটা একটু ভালো করতে হবে। প্লাস হচ্ছে স্কলারশিপের ক্ষেত্রে শুধুমাত্র সিজিপিএ দেখা হয় না, সাথে সে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটা বলি আমরা, সে কোন কোন ক্লাবের সাথে যুক্ত ছিল, তার কালচারাল সোসাইটির সাথে তার এঙ্গেজমেন্টটা কেমন, সে কি কি ভলান্টিয়ারি কাজের সাথে সে যুক্ত ছিল। সেক্ষেত্রে কিছু ক্লাবের সাথে যুক্ত থাকা, নিয়মিত নিজেকে একটু অ্যাক্টিভ রাখা, আর ভলান্টিয়ারি কাজের সাথে যুক্ত থাকা, সাথে নিজের সিজিপিএটা একটু বাড়ানো, এই প্যাকেজটা যদি মোটামুটি চিন্তা করে। আর যদি প্রথম দিক থেকে কেউ চিন্তা করতে চায় তাহলে সে আস্তে আস্তে নিজের ইংরেজিটাকে একটু ডেভেলপ করা, কারণ টুডে টুমোরো ফাইনালি তাকে আইএলটিএস দিতেই হবে। তাহলে আইএলটিএস দিতে আইএলটিএস হলে দিতেই তাহলে হবে। প্রথম দিক থেকে হ্যাঁ, প্রথম দিক থেকে যদি সে একটু একটু নিজেকে একটু একটু ইমপ্রুভ করার চেষ্টা করে তাহলে দেখা যাবে ফোর্থ ইয়ারে গিয়ে তার রেজাল্টটা খুব একটা ভালো রেজাল্ট চলে আসবে, যে হ্যাঁ আমি আইএলটিএস মোটামুটি একটা ভালো স্কোর করলাম, আর আমার সিজিপিএটা একটু ভালো আছে, আর সোসাইটির সাথে আমার একটু ভালো এঙ্গেজমেন্ট আছে মোটামুটি। তাহলেই আশা করা যায় যে সে একটা ভালো একটা ইউনিভার্সিটিতে একটা অ্যাডমিশন সিকিউর করতে পারবে আশা করা যায়। আর সেই সাথে রিসার্চের যে অভিজ্ঞতা, রিসার্চের বা একাডেমিক রাইটিং এর যে অভিজ্ঞতা, আহ, এটা নেওয়ার মানে এই অভিজ্ঞতাটা নেওয়ার জন্য ছাত্ররা তাহলে নিজেদের কিভাবে প্রস্তুত করবে, রিসার্চ অ্যাক্টিভিটিতে কিভাবে যুক্ত থাকবে, আহ, এবং সেই ক্ষেত্রে একাডেমিক পাবলিকেশন যেগুলো আছে সেগুলো তাকে আসলে কতটুকু হেল্প করবে, বা এটা জরুরি কিনা? এখন এইটার ক্ষেত্রে আমার মতামত হচ্ছে যে যদি আপনার কেউ রিসার্চ অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকতে চায় তাহলে তার ফোর্থ ইয়ারে গিয়ে সে একটা মাস্টার্স থিসিস করে, তাহলে মাস্টার্স থিসিসটা তার জন্য, সরি, সে একটা ব্যাচেলরের একটা থিসিস করে, ব্যাচেলরের থিসিসটা তার জন্য খুব ইম্পর্ট্যান্ট। সে ব্যাচেলরের থিসিস যেটা করবে সেই থিসিসটা হচ্ছে শুধুমাত্র মন চাইলো একটা টপিক নিয়ে নিয়ে নিলাম, ব্যাপারটা যাতে এরকম না হয়ে সে যাতে ওই ব্যাপারটার মধ্যে একটু ডিপ স্টাডি করতে পারে বা একটু ডিপলি হুম, সে ব্যাপারটা জানতে পারে, তাহলে সেটা তার জন্য অনেক বেশি পজিটিভ হবে যে সে তার ব্যাচেলরে যেই টপিকে সে থিসিস করেছে বা যেই প্রজেক্ট নিয়ে সে কাজ করেছে সেই প্রজেক্টটা সম্পর্কে সে মোটামুটি ভালো জানে। এরপরে এই সে যে যে টপিকটা নিয়ে কাজ করলো বা যেই প্রজেক্টটা সে তৈরি করলো সেটা যদি পাবলিশ করার মতো হয়, যে না তার কোয়ালিটি পাবলিশিং করার মতো যুক্ত আছে, তাহলে সে পাবলিশ করতে পারে। এছাড়া যদি ডিপার্টমেন্টে সে অন্য কোনো প্রফেসরদের সাথে, অন্য কোনো লেকচারারদের সাথে বা ডিপার্টমেন্টের অন্য কারোর সাথে যুক্ত থাকতে পারে, যে যেখানে সে আহ, কিছু রিসার্চ অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকা, সেটা হোক বুক চ্যাপ্টার রাইটিং হোক, রিভিউ পেপার রাইটিং হোক, অথবা হচ্ছে একাডেমিক রাইটিং হোক, যে কোনো রাইটিং এর সাথে যদি সে যুক্ত থাকে এটা তার জন্য পজিটিভ হবে আর কি। তার মানে আমি যদি সামারি করি তাহলে তিনটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভালো একটা সিজিপিএ, সেই হ্যাঁ, হ্যাঁ, সাথে তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এবং যদি সম্ভব হয় তাহলে একাডেমিক রাইটিং এর কিছু অভিজ্ঞতা এবং রিসার্চের রাইটিং কিছু এর, অভিজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি।
বুঝতে পারলাম। ইমরান ভাই, আমরা জার্মানিতে হায়ার স্টাডি নিয়ে অনেক আলাপ করলাম এখন পর্যন্ত। তো ইউরোপে আসলে জার্মানি ছাড়াও তো আরো অনেক প্রসপেক্টিভ দেশ আছে যেখানে আসলে বিশেষ করে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ছাত্ররা হায়ার স্টাডির জন্য যেতে পারে। তো সেক্ষেত্রে কোন কোন দেশকে আপনি রিকমেন্ড করবেন? কোন কোন দেশে টেক্সটাইলের ভালো রিসার্চ হয় বা পড়ার সুযোগ আছে? টেক্সটাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা যদি টেক্সটাইল স্টুডেন্টদের কথা চিন্তা করি, যাদের ব্যাকগ্রাউন্ড টেক্সটাইল, তাদের ক্ষেত্রে জার্মানি বাদে টেক্সটাইল পড়ার জন্য হচ্ছে আমরা বলতে পারি সুইডেনের ইউনিভার্সিটি অফ বোরাস। সেখানে টেক্সটাইলের ভালো পড়াশোনা হয় এবং তাদের গবেষণা খুবই ভালো মানের গবেষণা হয়। সাথে আছে আমাদের বেলজিয়ামের ঘেন্ট ইউনিভার্সিটি। এই ঘেন্ট ইউনিভার্সিটিতেও টেক্সটাইলের জন্য খুব ভালো গবেষণা হয়। এর বাইরে ফিনল্যান্ড আর ইতালিতেও কিছু সাবজেক্ট আছে, তারা ডিরেক্টলি টেক্সটাইল নেই, কিন্তু আপনার ম্যাটেরিয়াল সায়েন্সের সাথে যুক্ত বেশ কিছু সাবজেক্ট আছে যেখানে টেক্সটাইলের স্টুডেন্টরা যেতে পারে, কারণ ফিনল্যান্ডে প্রচুর টেক্সটাইলের স্টুডেন্টরা বিভিন্ন সাবজেক্টে গিয়ে পড়াশোনা করতেছে আর কি। আর ইউকে তেও তো টেক্সটাইলের অনেক সাবজেক্ট আছে যেখানে চাইলে টেক্সটাইল স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে। ওকে, আবার একটু জার্মানিতে ফেরত আসি। সেটা হচ্ছে জার্মানির ওভারঅল এডুকেশন সিস্টেম সম্পর্কে আমাদের একটু ধারণা দেন। অলরেডি কিছু জিনিস আপনি মেনশন করেছেন যে জার্মানিতে টিউশন ফি ফ্রি, এরকম আরো কিছু বেসিক ইনফরমেশন বা কোনো এক্সেপশনাল ইনফরমেশন যদি থাকে। এক্ষেত্রে এক্সেপশনাল ইনফরমেশন অথবা বেসিক ইনফরমেশনের ক্ষেত্রে জার্মানির মূলত এডুকেশন সিস্টেমটা অনেক বেশি কমপ্লেক্স। অনেক বেশি কমপ্লেক্স বলতে এখানে জার্মান ভাষায় যদি বলি তাহলে এদের ছোটবেলা থেকেই তাদের 3 ভাগে ভাগ করে দেওয়া হয়, যে একটা হচ্ছে হাউপশুলে, রিয়েল শুলে আর গুমনাজিয়াম। স্টুডেন্টরা এই 3 ক্যাটাগরির মধ্যে পড়ে। সাধারণত যারা গুমনাজিয়ামের স্টুডেন্ট তারা পরবর্তীতে ব্যাচেলর করে এবং মাস্টার্স করে এবং পিএইচডি করে, তারা হচ্ছে গুমনাজিয়ামের স্টুডেন্ট। আর রিয়েল শুলে আছে এবং হাউপশুলে আছে। এখন রিয়েল শুলিতে যারা পড়াশোনা করে তারা সরাসরি ডিরেক্ট প্র্যাকটিক্যাল কাজকর্ম শিখে, তাদের ওরকম তেমন কোনো থিওরি শিখতে হয় না। আর যারা আপনার হাউপশুলের মধ্যে আছে, এখানে হচ্ছে আমাদের একটা অপরচুনিটি, আমি আমাদের অপরচুনিটির কথা বলি, যে আমাদের অপরচুনিটি হচ্ছে বাংলাদেশ থেকে যদি কেউ হাউস বিল্ডিং নামক একটা কোর্স আছে এখানে, যেটাকে আপনার বলে বাংলাদেশে যেরকম আমরা কারিগরি শিক্ষার কথা বলি, এখানে বলা হয় সেটাকে হচ্ছে হ্যাঁ হাউস বিল্ডিং। এখন হাউস বিল্ডিং হচ্ছে আপনার একই সাথে একটা স্টুডেন্ট থিওরিও শিখবে প্লাস হচ্ছে সে প্র্যাকটিক্যালিও কাজ করবে। তাহলে তার সারাদিনের একটা টাইম বা হচ্ছে সপ্তাহের একটা সময় সে কাজ প্র্যাকটিক্যালি কাজ করবে, আর সাথে সে ওইটা থিওরিটাও জানবে, ওইটা থিওরিটা জানবে। এখন জার্মানিতে এই হাউস বিল্ডিংটা অনেক বেশি পপুলার। অনেক বেশি পপুলার মানে এরা খুব অল্প বয়সের মধ্যে ইনকামের সাথে এঙ্গেজ হওয়ার জন্য সবাই হাউস বিল্ডিং করে, মানে জার্মানি স্টুডেন্ট যারা আছে। তখন তারা কি দেখা যায় কি যে আমাদের দেশে বাংলাদেশে আমরা যেই টাইমটা বা ফ্যামিলির কাছ থেকে টাকা নিচ্ছি সেই টাইমটায় এরা যার যার নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যায়। মানে একটা ছেলে আপনার ধরেন সে হাউস বিল্ডিং কমপ্লিট করলো, তার টোটাল কমপ্লিট করতে 18 বছর বয়সের মধ্যে সে কমপ্লিট করে ফেললো। 15 বছরে সে হাউস বিল্ডিং এ শুরু করলো, 3 বছর হাউস বিল্ডিং এর কোর্স, এরপরে সে হাউস বিল্ডিং তা কমপ্লিট। এখন যখন সে হাউস বিল্ডিং করতেছে ওই টাইমটায় সে ভালো একটা অ্যামাউন্টের স্যালারি সে ড্র করে, মানে করা অবস্থায় আপনি যখন পড়াশোনা করতেছেন সেই অবস্থায় আপনি ভালো একটা স্যালারি সে ড্র করতে পারতেছে, প্লাস কমপ্লিট হওয়ার পরে সে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড স্যালারি পায়। টোটাল কোর্সটা 3 বছর, তাহলে এই 3 বছর পরে সে যেহেতু ভালো একটা স্ট্যান্ডার্ড স্যালারি পায়, এটা খুব জার্মান স্টুডেন্টদের কাছে পপুলার। এখন বাংলাদেশ থেকে রিসেন্টলি বেশ ভালো একটা অ্যামাউন্টের স্টুডেন্ট দেখা যাচ্ছে এখন হাউস বিল্ডিং নামক এই কোর্সের মধ্যে আসতেছে, যদিও চ্যালেঞ্জিং। বাংলাদেশ থেকে আপনার অ্যাপ্লিকেশন প্রসিডিউর প্লাস হচ্ছে ল্যাঙ্গুয়েজের যে ব্যারিয়ারটা হাউস বিল্ডিং করার জন্য, যেটা সবচাইতে বড় ব্যারিয়ার সেটা হচ্ছে B1 পর্যন্ত ল্যাঙ্গুয়েজ জানতে হয় কমপক্ষে। তাহলে B1 পর্যন্ত ল্যাঙ্গুয়েজ জানতে হয়, B2 হলে সবচাইতে ভালো হয় আর কি। B2 হলে তাহলে মোটামুটি হাউস বিল্ডিং খুঁজে পাওয়া যায়। এটা বাংলাদেশের স্টুডেন্টদের জন্য একটা অপরচুনিটি। সেটার জন্য ব্যাচেলর কমপ্লিট করতে হয় না, যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে এই স্টুডেন্টরা আবেদন করতে পারে, এইটা সুবিধা। আর 2 নম্বর অপশন হচ্ছে আমাদের ব্যাচেলর করা। ব্যাচেলরের স্টুডেন্ট বাংলাদেশের সাথে আমাদের স্টুডেন্টদের এদের আপনার এডুকেশন যে ইয়ার আছে এই ইয়ারটাকে ইকুইভ্যালেন্স করার জন্য দেখা যায় যে আমাদের বাংলাদেশের যেটা আমাদের ইন্টারমিডিয়েট কমপ্লিট করলে এখানে ব্যাচেলর করা যায় না। এক্ষেত্রে বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটিতে তাকে অতিরিক্ত 1 বছর পড়তে হয়। তাহলে সে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে 1 বছর যদি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটিতে পড়ার পরে সে এখানে হচ্ছে জার্মানিতে ব্যাচেলর করা শুরু করার জন্য কোয়ালিফাইড, তখন সে সেটা করতে পারে।
তখন থেকে সে ব্যাচেলর এখান থেকে শুরু করতে পারে। এর পরবর্তীতে হচ্ছে আপনার মাস্টার্স, যেটা আমাদের বাংলাদেশ থেকে ব্যাচেলর কমপ্লিট করলে এখানে সরাসরি মাস্টার্স এনরোল হতে পারে। আবার যদি কেউ মাস্টার্স বাংলাদেশ থেকে কমপ্লিট করে তাহলে সেখানে পিএইচডি তে এনরোল হতে পারে। এক্ষেত্রে আমি বলবো যে ইউএসএ তে যেরকম সরাসরি ডিরেক্ট ব্যাচেলর কমপ্লিট করে পিএইচডি তে যাওয়া যায়, কিন্তু ইউরোপের ক্ষেত্রে এই সুযোগটা খুব কম বা নাই বললেই চলে। আমি আসলে অতটা ডিপলি জানি না, কিন্তু আমি যতটা সার্চ করেছি আমার জানা মতে মাস্টার্স কমপ্লিট ছাড়া এখানে হচ্ছে আপনার পিএইচডির অপরচুনিটিটা খুব কম। সেক্ষেত্রে দেখা যায় যে মাস্টার্স কমপ্লিট হতে হবে, তারপরে সে পিএইচডি তে এনরোল হবে আর কি। আর ব্যাচেলরে যারা এনরোলড হতে চায় সেই ক্ষেত্রে আসলে মানে সেখানে সুযোগটার সুযোগটা আসলে কেমন? যে ধরেন মাস্টার্সে দেখা যায় যে অনেকে খুব সহজে ম্যানেজ করতে পারে, অ্যাডমিশনটা সিকিউর করা যায়। তো ব্যাচেলরের ক্ষেত্রেও কি বিষয়টা এরকম? নাকি সুযোগ বেশি নাকি কম? এখন যেহেতু এটা হায়ার স্টাডি, যেরকম যে মাস্টার্স অথবা ব্যাচেলর কোনোটাকেই আপনি যদি বলেন যে খুব সহজে সে অ্যাডমিশনটা সিকিউর করতে পারতেছে, ব্যাপারটা এরকম না। যে সে যেই পরিমাণ ইফোর্ট দিবে সেই পরিমাণ সে আউটপুট সেখান থেকে পাবে। এখন দেখা যায় যে আমার কাছে এরকম রেকর্ড আছে যে একটা ছেলে 8টা-10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে, কিন্তু সে সেখান থেকে রেকর্ড সে সব জায়গা থেকে রিজেকশন পেয়েছে, জার্মানিতে সে আসতে পারেনি। কিন্তু যেহেতু সে ব্যাচেলর করবে, ব্যাচেলর করলে এখানে আবার ব্যাচেলরের ক্ষেত্রে সুযোগ অনেক বেশি। কেন সুযোগ বেশি? কারণ ধরেন হচ্ছে সে সিএসসি তে হচ্ছে সে ব্যাচেলর কমপ্লিট করল, সিএসসি তে ব্যাচেলরে ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করলো। কমপ্লিট করার পরে সে জার্মানিতে এসে সে ইলেকট্রিক্যালে হচ্ছে ব্যাচেলর শুরু করতে পারবে। সে কিভাবে ইলেকট্রিক্যালে ব্যাচেলর শুরু করতে পারবে? বাংলাদেশ থেকে যখন সে সিএসসি তে ব্যাচেলর শুরু করেছে, তখন সে ফার্স্ট সেমিস্টারের মধ্যে বা ফার্স্ট ইয়ারের মধ্যে বেসিক্যালি সে কোন সাবজেক্টগুলি কমপ্লিট হয়েছে আপনার বেসিক ম্যাথ বা আপনার ব্যাচেলরের যে আমাদের ম্যাথমেটিক্স যেটা থাকে, ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি, সাধারণত এই সাবজেক্টগুলি থাকে। এবং এই দেশের ক্ষেত্রেও ব্যাচেলরের প্রথম সেমিস্টারের ক্ষেত্রে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই টাইপসের সাবজেক্টগুলি থাকে। তাহলে যেহেতু এই সাবজেক্টগুলি অ্যালাইন করে, তাই সে চাইলে বাংলাদেশে যদি ম্যাথমেটিক্সে থাকে বা সে সিএসসি তে থাকলে এখানে এসে ইলেকট্রিক্যালে সে নতুন করে ব্যাচেলর শুরু করতে পারে। অথবা সে অন্য একটা সাবজেক্টে থাকলেও সে মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালে সুইচ করে যেতে পারে, যে ব্যাচেলর শুরু করেছে ইলেকট্রিক্যালে, সুইচ করে মেকানিক্যালে চলে গেল। এই অপরচুনিটিটা থাকে আর কি। সেক্ষেত্রে তার জন্য ইউনিভার্সিটি, অসংখ্য ইউনিভার্সিটি আছে, প্লাস হচ্ছে তার জন্য অ্যাপ্লাই এর অপরচুনিটি যেহেতু বেশি, তাই চান্সটা তার জন্য অনেক বেশি। সেক্ষেত্রে ইমরান ভাই, আমরা আগে যেরকম দেখেছি যে দেখা যায় যে অ্যাডমিশনের ব্যাপারে সমস্যা কম হলেও ভিসা কনসুলেটে গেলে, বাংলাদেশের যে জার্মানির কনসুলেটে গেলে যে ভিসা নিয়ে যে একটা দীর্ঘসূত্রিতা, তো এটা তো আগে থেকে ছিল। তো সে ব্যাপারে একটু বলবেন আমাদেরকে যে আসলে এখন কেমন সময় লাগতেছে আপনার জানা মতো, আর বর্তমান এটা বৈশ্বিক প্রেক্ষাপটে এটা কি আরো কি জটিলতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে কিনা? এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে সবার প্রথমেই জানা উচিত যে জার্মানির বর্তমানে ভিসার যে প্রসেসিং আছে সেটা একটু বেশি লেন্দি। শুধুমাত্র একটু না, অনেক বেশি লেন্দি, যেটা আমাদের চিন্তার বাইরে আর কি। লাস্ট আমি যতটা জেনেছি যে যারা ভিসা পেয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আপনার প্রায় 800 দিনের বেশি, মানে প্রায় 2 বছরের বেশি তারা অ্যাপয়েন্টমেন্ট 2 নিয়ে বছরের বসেছিল। বেশি। হ্যাঁ, 2 বছরের বেশি তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসেছিল, তারপরে তারা ভিসার জন্য আবেদন করছে। এখন এক্ষেত্রে এটা আগের চাইতে একটু কমতেছে। কমার কারণ হচ্ছে যে বর্তমানে কোনো ভিসার জন্য নতুন করে অ্যাপয়েন্টমেন্ট তারা নিচ্ছে না। মানে আপনি চাইলেই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এখন ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে পরবর্তীতে তারা ভিসার যেহেতু অ্যাপয়েন্টমেন্টটা বন্ধ করে রেখেছে, এর পরবর্তীতে যারা ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, এর আগে আপনি চাইলে আপনার কাছে কোনো অফার লেটার দরকার নেই, তারপরে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেন। কিন্তু এখন বর্তমানে তারা অ্যাপয়েন্টমেন্টটা বন্ধ করে রাখছে। আর তাদের পক্ষ থেকে এটা জানানো হয়েছে যে যদি কারো কাছে অফার লেটার না থাকে তাহলে সে ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে না। তাহলে ভিসার জন্য যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে না, তাহলে তারা প্রথমে চাইতেছে এই যে মাঝখানের যে 1.5 বছর থেকে 2 বছরের যে গ্যাপটা, এই গ্যাপটা তারা আস্তে আস্তে কমিয়ে আনার চেষ্টা করতেছে। এখন এটা পরবর্তীতে আশা করা যায় যে বছর খানেকের মধ্যে এটা মোটামুটি ভালো একটা রেজাল্ট চলে আসবে। 1 বছরের মধ্যে এটা আশা করা যাচ্ছে আর কি। আশা করা আগের যাচ্ছে। চাইতে এটা হ্যাঁ আশা করা যাচ্ছে যে 1 বছরের মধ্যে মোটামুটি একটা ভালো কন্ডিশনে চলে আসার পসিবিলিটি আছে।
অনেকেই আবার চিন্তা করছিল যে বর্তমানের যে বৈশ্বিক যে প্রেক্ষাপট সেক্ষেত্রে আরো দেরি হয়ে যায় কিনা। যাক, এটা একটা আশার কথা শোনা গেল আপনার কাছে। আরেকটা বিষয় নিয়ে একটু সমস্যা ছাত্রদের মধ্যে, জিজ্ঞাসা বলেন, সমস্যা বলেন। আমার মনে হয় এটা একটা সমস্যা। সেটা হচ্ছে যে ব্লক মানি যেটা দিতে হয় আরকি ইউরোপে গেলে, জার্মানিতে গেলেও দিতে হয়। আ এই ব্লক মানির পরিমাণটা নিয়ে একটু বলেন যে এটার কোনো আপডেট আছে কিনা? বা এখন কত আ জমা দিতে হচ্ছে? আর এক্ষেত্রে আসলে কি মনে হয় যে আসলে আ বা দেখেন যে বেশিরভাগ ছাত্ররাই কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে। তো সে এই জিনিসটা কিভাবে ম্যানেজ করলে বা এই আ মনিটারি বিষয়ে কিরকম প্রস্তুতি থাকলে সে আসলে আ তা মানে সহজে যেতে পারবে আরকি। তার যাওয়াটা সহজ হবে। এই ব্যাপারে একটু যদি বলেন ইমরান ভাই। এখন ব্লকের ব্যাপারটাও খুবই আসলেই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা হচ্ছে যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে তাদের জন্য হুম, এই ব্লকের এই অ্যামাউন্টটা ম্যানেজ করা আসলে অনেক কষ্ট। কারণ এখন বর্তমানে ব্লকের যে অ্যামাউন্ট আছে সে অ্যামাউন্টটা মেবি 12,200 সামথিং আর কি, মানে 12,000 ইউরোর মতো। 12,000 ইউরোতে বাংলাদেশের ক্ষেত্রে এটা প্রায় 20 লাখের কাছাকাছি ২০ লাখের কাছাকাছি। ফিগারটা। তো অনেক, হ্যাঁ, বর্তমানে অনেক বিরাট বর্তমান একটা অ্যামাউন্ট। হ্যাঁ, অনেক বিরাট একটা অ্যামাউন্ট। এখন অনেকে ব্লক সম্পর্কে আসলে খুব ভালো একটা আইডিয়া নেই, বা অনেকের খুব ভালো একটা ধারণা নেই যে ব্লকের মানিটা আমি কিভাবে দিব, কাকে দিব। এখন এই সম্পর্কে অনেকের আইডিয়া নেই। এটা যদি আমি একটু ক্লারিফাই করি, তাহলে ব্লকের যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে জার্মান একটা ব্যাংকের মধ্যে আমার নিজের নামে একটা অ্যাকাউন্ট করতে হবে। এটা জার্মান ব্যাংকের সাথে যুক্ত আর কি, একটা থার্ড পার্টি। সেখানে আমাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। গভর্নমেন্ট অনুমোদিত সেই সেই প্রতিষ্ঠানগুলো গভর্নমেন্টের অনুমোদিত। এক্ষেত্রে আপনার টাকা নিয়ে কোনো সমস্যা নেই যে আসলে আমি টাকাটা রাখলাম আর হুম, টাকাটা সামহাও অন্য জায়গায় চলে গেল। এরকম কোনো সম্ভাবনা নেই। হুম। আর সম্পূর্ণটাই টাকাটা ট্রান্সফার করতে হয় ব্যাংকিং থ্রুতে। আমি ব্যাংকিং বাংলাদেশ থ্রুতে, থেকে রাইট। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, বাংলাদেশ থেকে সোনালী ব্যাংক থেকে করা যায়, বা আপনার প্রাইম ব্যাংক থেকে করা যায়, সিটি ব্যাংক থেকে করা যায়। ওই ব্যাংকে গিয়ে আমার নামে একটা স্টুডেন্ট ফাইল করতে হয় আর কি। স্টুডেন্টের নামে একটা ফাইল করতে হয়। এই ফাইলের মাধ্যমে এরপরে জার্মানিতে আমাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। এখানে কোরাকল আছে, ফিনতিবা আছে, মানে একটা থার্ড পার্টি আছে, একটা ব্যাংকিং চ্যানেল আর কি। সেখানে আমাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। তাহলে বাংলাদেশ থেকে এই টাকাটা জার্মানিতে আমার ওই ব্যাংকের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে। তাহলে বাংলাদেশ থেকে যখন আমি ওখানে ট্রান্সফার করবো সেটা আমার নামেই আসবে। আমার ওই, যেহেতু আমার ওখানে অ্যাকাউন্ট আছে, আমার ওই অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। চলে যাওয়ার পরে আমি এট এ মোমেন্ট এই টাকাটা আমার হাতে পাবো না। টাকাটা আমি হাতে পাবো হচ্ছে ইদার আমার যদি ভিসা রিজেকশন হয়, তাহলে আমি ভিসার রিজেকশনের কপি যদি ওদের কাছে সাবমিট করি, তাহলে ওরা এই টাকাটা আমি পরবর্তীতে ওদের যেই ব্যাংক অ্যাকাউন্ট দিব আমার ইমেইলের মাধ্যমে, ওরা সেই ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। অথবা আমি যেই থ্রুতে পাঠাইছি টাকাটা ওই থ্রুতেই ওরা আবার ব্যাক করবে। একটা অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে আমার যদি ভিসা হয়ে যায়, তাহলে জার্মানিতে আসার পরে আমি এই টাকাটা, টোটাল যে টাকাটা আসলো 12,000 ইউরো, এই টাকাটা হচ্ছে আমি প্রত্যেক মাসে এক ভাগ করে ফেরত পাবো। মানে টোটাল অ্যামাউন্টটাকে 12 ভাগ করে প্রত্যেক মাসে আমাকে এক ভাগ করে দেওয়া হবে আর কি। মানে এট এ ওকে। টাইম আমি টোটাল টাকাটা পাবো না। আমার টাকা আমাকে ফেরত দিবে, কিন্তু আস্তে আস্তে ভাগ করে দিয়ে। এখন এক্ষেত্রে একটা ব্যাপার দেখা যায় যে অ্যামাউন্টটা আমাদের জন্য অনেক বেশি। মধ্যবিত্ত ফ্যামিলির যারা, তাদের জন্য অ্যামাউন্ট অনেক বেশি। সেক্ষেত্রে যদি আমরা এই সিদ্ধান্ত নিই যে হ্যাঁ আমি জার্মানিতে আসবো, তাহলে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদের এই অ্যামাউন্টটা আমাদের 1 বছরের জন্য ব্লক করে রাখতে হবে। এর পরবর্তীতে দেখা যায় যে এখানে আসার পরে পরবর্তীতে সে প্রত্যেক মাসে মাসে ফেরত পেয়ে, যদি বাংলাদেশ থেকে তার কারো কাছ থেকে লোন নেওয়া থাকে সে তাদেরকে ওইভাবে ফেরত দিয়ে দিতে পারে। এটা খুব একটা সমস্যা হয় না। তবে মিডল ক্লাস ফ্যামিলি যারা থাকে তারা মোটামুটি এখানে এসে এভাবেই চলে আর কি। আপনার এখানে ব্লকটা পরবর্তীতে ফেরত পাওয়ার পরে আস্তে আস্তে বাড়িতে ফেরত দিয়ে দেয় আর কি। এই সেক্ষেত্রে বাংলাদেশের যে ব্যাংকিং আ চ্যানেলগুলো আছে, বা সেখানে কি কোনো ব্যাংক কি এরকম আছে যে এরকম স্টাডি লোন দেয়? বা এখানে কি লোনের মাধ্যমে কি আ ম্যানেজ করা যায় কিনা? মানে ব্যাংকিং চ্যানেলের লোন থেকে? এক্ষেত্রে অন্যান্য কান্ট্রিতে যেভাবে হয় যে আপনার আপনি টাকার সোর্সটা কি, যেমন ইউএসএ তে যদি আমরা টাকা জমা রাখি বা অ্যাকাউন্টে যদি জমা রাখি, অন্য কান্ট্রিতে জমা রাখি, ভিসা অফিসার আমাকে কোশ্চেন করে যে আমি আমার টাকার সোর্সটা কি। কিন্তু এখানে টাকার সোর্স নিয়ে তেমন কোনো কোশ্চেন নেই। সাধারণত ভিসা অফিসাররা টাকার সোর্স নিয়ে কোনো কোশ্চেন করেন না। তারা শুধুমাত্র আপনার অ্যাকাউন্টে যেই অ্যামাউন্টটা দরকার সেই অ্যামাউন্টটা আপনার কাছে আছে কিনা সেটাই সেটাই তারা সাধারণত এনশিওর করে। এখন আপনি জানতে চাইলেন যে বাংলাদেশ থেকে কোনো ব্যাংক লোন দেয় কিনা। কিছু প্রাইভেট ব্যাংক মেবি লোন দেয়, তবে আমি
এটা সম্পর্কে আমি খুব একটা অবগত না যে কোন কোন ব্যাংক এই সম্পর্কে লোন দেয়। কিন্তু সরকার মাঝখানে হচ্ছে হায়ার স্টাডির জন্য 10 লাখ টাকা লোন দিবে, এটা আমি শুনছিলাম আর কি। তখন আমি একটু হোপ পাইছিলাম যে যাদের হায়ার স্টাডির জন্য লোন দরকার, তারা যদি সরকারের মাধ্যমে এখান থেকে লোন পায়, তাহলে পরবর্তীতে দেখা যায় অনেক স্টুডেন্ট যাদের ক্যালিবার আছে কিন্তু আসতে পারতেছে না শুধুমাত্র টাকারাই ব্যারিয়ারের কারণে। কিন্তু সরকার যদি তাদের এই পথটাকে যে বিনা সুদে যদি তাদেরকে লোন দিত, উইদাউট ইন্টারেস্টে যদি স্টুডেন্টদের লোন দিত, তাহলে বাংলাদেশে অসংখ্য স্টুডেন্ট আছে যে যাদের ক্যালিবার আছে কিন্তু তারা হায়ার স্টাডি করতে পারতেছে না। তাহলে তাদেরকে যদি এই ধরনের একটা লোন দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, তাহলে তাদের জন্য আমার মনে হয় ভালো হবে আর কি। এটা হলে তো অবশ্যই খুবই ভালো। এটা নিয়ে কথা চলছে। আমরা মানে আমাদের দেশের মিডিয়াতে আমরা তো শুনতে পাচ্ছি। অন্তত মানে এটা যদি হয় যে ধরেন লোন দেওয়ার ব্যাপারটা, তো এটা তো অনেক দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। তো অন্তত এই স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা নিয়ে যে একটা জটিলতা তৈরি হয়, এটা যদি একটু কমে, অন্তত আমার মনে হয় যে তাও এটা স্টুডেন্টদের জন্য একটু স্বস্তিদায়ক হবে আর কি। এখন কি অবস্থা? স্টুডেন্ট ফাইল খোলা নিয়ে কি এখন এই সমস্যাগুলো আছে? না, এখন স্টুডেন্ট ফাইল খোলা নিয়ে যে জটিলতা, এই জটিলতা সাধারণত শুরু হয় হচ্ছে যখন আমাদের বাংলাদেশে ডলার ক্রাইসিস হয় আর কি। যখন আপনার ডলার ক্রাইসিস হয়, ওই সময় দেখা যায় আমাদের স্টুডেন্ট ফাইল নিয়ে একটু প্রবলেম হয়। যে প্রবলেমটা আমাদের এর আগে বেশ কয়েকবার শুরু হয়েছিল। এখন আপাতত স্টুডেন্ট ফাইল খোলা নিয়ে সাধারণত ওরকম কোনো প্রবলেম নেই। স্টুডেন্টরা চাইলেই স্টুডেন্ট ফাইল খুলে টাকা পাঠাতে পারে, এরকম কোনো সমস্যা এখন নাই আর কি। ওকে ইমরান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সময় দিলেন আমাদেরকে। আপনার মূল্যবান সময় থেকে বেশ দীর্ঘ একটা সময় আমরা নিলাম। আসলে আমরা একটু আগে আমরা বলতেছিলাম, মানে আমাদের অনুষ্ঠানের শুরুতে আমরা বলছিলাম যে আমরা ইউরোপিয়ানের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে একটি উদ্যোগ গ্রহণ করেছি। আমরা একটা পডকাস্ট সিরিজ করব ইন্ডাস্ট্রি বিভিন্ন প্রফেশনালদের নিয়ে। আমাদের প্রাক্তন যারা ছাত্রছাত্রী আছে, যারা ইন্ডাস্ট্রিতে তাদের একটা বড় একটা পজিশন অলরেডি করে ফেলেছে, ভালো পজিশনে চাকরি করছে বিভিন্ন সেক্টরে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, তাদের সাথে আলাপ করব। হায়ার স্টাডিতে আপনারা যারা আছেন, প্রাক্তন শিক্ষক বা যারা স্টাডি লিভে আছেন, তাদের সাথে আলাপ করব। আজকে আমাদের প্রথম একটা প্রচেষ্টা ছিল। এখানে অনেক ভুলভ্রান্তি আছে অবশ্যই। হয়তো অনেক কিছু আমরা সিনক্রোনাইজড ওয়েতে আমরা আমাদের আলাপটা করতে পারিনি হয়তোবা। তো এমন হতে পারে যে আমাদের এই ভিডিওটা পাবলিশ হওয়ার পরে স্টুডেন্টদের আরো কিছু প্রশ্নপত্র থাকতে পারে। তো আমি আপনার কাছে আগেই আপনার কিছু সময় চেয়ে রাখতেছি, যাতে আপনি আমাদের আশা করি আরেকদিন সময় দিবেন ছাত্রছাত্রীদের যে প্রশ্নোত্তর যে পর্বটা, সেটা আমরা ওই দিন করার চেষ্টা করব। ছাত্রছাত্রীদের এবং আমাদের দর্শকদের যে স্পেসিফিক প্রশ্নগুলো থাকবে, সেগুলো নিয়ে আমরা আরেকদিন আপনার সাথে আলাপ করতে চাই। আপনাকে আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি পরবর্তী আলাপে আপনার সাথে আবার দেখা হবে। ধন্যবাদ আপনাকে অনেক। আপনার আপনার সমাপনী বক্তব্যটা এবার শুনি। ঠিক আছে নাদিম ভাই, আপনাকেও আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যদি আমার কথা দ্বারা যদি আমার স্টুডেন্টদের কিছু উপকার হয়, যেহেতু আমি এখন পর্যন্ত ইউরোপিয়ানের একজন শিক্ষক, কারণ আমি এখনো স্টাডি লিভে আছি আর কি। কারণ আপনার স্টুডেন্ট মানে হচ্ছে আমার স্টুডেন্ট। আর আমার একটা স্টুডেন্ট যদি ভালো কোনো জায়গায় যেতে পারে বা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারে, সেক্ষেত্রে আমি ভিতর থেকে একটা ইনার পিস পাবো আর কি। মানে আমারও খুব ভালো লাগবে। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের ইউরোপিয়ানের যে স্টুডেন্ট আসছে, আমি প্রথমেই বললাম আপনাদের যে এখানে আমাদের অসংখ্য ভালো স্টুডেন্ট আমরা পাই, যে যাদের অনেক ভালো ক্যালিবার আছে, যারা চাইলেও আরেকটু বিগার তারা চিন্তা করতে পারে, তারা চাইলে হচ্ছে ইন্টারন্যাশনালি চিন্তা করতে পারে। এরকম আমাদের অসংখ্য স্টুডেন্ট আছে। আমি চাই যে তারা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে অবরুদ্ধ না থেকে তারা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করুক, কারণ আমাদের স্টুডেন্টদেরও ক্যালিবার আছে, তারাও ইন্টারন্যাশনালি বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারে, এই ক্যালিবার তাদের মধ্যে আছে। আমি আশা করব পরবর্তীতে জার্মানিতে আমার যে কোনো এক স্টুডেন্টের সাথে খুব শীঘ্রই দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি আমার স্টুডেন্টদের জার্মানিতে আমন্ত্রণ জানাই। ইনশাল্লাহ। ধন্যবাদ ইমরান ভাই, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। আমরা আলাপ করছিলাম ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ইউবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাবেক শিক্ষক, যিনি স্টাডি লিভে জার্মানিতে আছেন। আমরা তার কাছ থেকে জার্মানিতে হায়ার স্টাডির ব্যাপারে নানান দিক নির্দেশনা শুনলাম।
ইউবি টেক্সটাইল পডকাস্ট সিরিজের এটা ছিল আমাদের প্রথম প্রচেষ্টা। আ এখানের যে ভুলভ্রান্তিগুলো হয়েছে সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা অতি শীঘ্রই আ কোনো একজন ইন্ডাস্ট্রি প্রফেশনালদেরকে আপনাদের সামনে নিয়ে আসবো। ইন্ডাস্ট্রিতে তাদের অভিজ্ঞতা, তাদের চ্যালেঞ্জ এবং ইন্ডাস্ট্রির বিভিন্ন ইনসাইট নিয়ে তাদের সাথে আলাপ করব। এবং হায়ার স্টাডি ইন জার্মানির ব্যাপারে আপনাদের যেই প্রশ্নগুলো থাকবে, আপনারা কমেন্টে সেই প্রশ্নগুলো আমাদেরকে জানাবেন। আমরা ইমরান হাওলাদার স্যারের সাথে আরেকদিন আরেকটি সেশন করার চেষ্টা করব। আপনাদের সাথে ছিলাম আপনাদের হোস্ট আমি নাদিম ইবনে সাঈদ। আমি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ইউবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারার। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।